নারায়ণগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। শামীম ওসমান সংবাদ সম্মেলন করলেও ব্যবস্থা নেয়ার মতো কিছু হয়নি সিইসি। সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে খন্দকার মোশাররফ, ৬টি স্থানে সমাবেশ। মেজর সিনহা হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ, ৩১ জানুয়ারি রায়। বিএসএফ এর বাধায় ফের বন্ধ হল ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি প্রকল্পের কাজ। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। একেএসটিএমটিবার শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অভিযোগ পাল্টা অভিযোগ আর কথার ফুল ছড়িয়ে শেষ মুহূর্তের প্রচারণায় যেন দম ফেলানোর সময় নেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীদের। এদিকে নির্বাচন প্রস্তুতি নিয়ে নারায়ণগঞ্জে এক মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার বললেন, শামীম ওসমান সংবাদ সম্মেলন করে শাস্তির আওতায় আনার মতো আচরণবিধি লঙ্ঘন করেননি। হাসান মাহমুদের রিপোর্ট। নৌকা আর হাতি প্রতীকের পোস্টার, ব্যানার, নানামুখী প্রচারণায় মুখর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অলিগলি। আছে কাউন্সিলরদের রং বেরঙের বাহারি প্রতীকের প্রচারণাও। ভোটারদের কাছে টানছেন সবাই নানা প্রতিশ্রুতি জুড়ে দিয়ে। নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করছেন প্রার্থীরা। ১৬ জানুয়ারির ভোটে শেষ হাসি হাসতে তাই সবটুকু উজাড় করে চলছে প্রচার। হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার নগরীর ১২ নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন। একটি সমৃদ্ধ নগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। তবে নির্বাচনে তার কর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে তিনি সবার জন্য সমান সুযোগের দাবি জানান। গ্রেফতার যতই বৃদ্ধি পাচ্ছে, নেতাকর্মীদের মধ্যে ইউনিটি ততই বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরে সরকারি প্রার্থীর মধ্যে হতাশা, এবং এই হতাশা থেকেই এখন পুলিশি নির্যাতনটা বৃদ্ধি পেয়েছে। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বুধবার নির্বাচনী প্রচার শুরু করেন ১৫ নম্বর ওয়ার্ড থেকে। এ সময় নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেন আইভি। অভিযোগ আমিও পেয়েছি যে টাকার ছড়াছড়ি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আরও তো নির্বাচন করেছি, আমার তরফ থেকে কখনো এরকম কোনো কিছু ছিল না। সুতরাং যদি আইন শৃঙ্খলা বাহিনী শহরকে পরিবেশ ঠিক রাখার জন্য কোনো মাদকাসক্তিকে ধরে, মাদক বিক্রেতাকে ধরে, টেরোরিস্ট কাউকে যদি ধরে, অথবা আপনি মনে করেন এখন কিশোর গ্যাংদের যদি ধরে, সেটা যদি করে থাকে তাহলে সঠিক কাজ করেছে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সব পক্ষের সাথে এক মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার জানালেন, এখন পর্যন্ত সবকিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে, প্রস্তুত রয়েছেন তারা। আমি বিশ্বাস করি যে নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে। না, ওটা সংসদ সদস্য বিষয়ে করতে পারবেন না, উনি আচরণবিধি ভঙ্গ করতে পারবেন না। উনি যদি না নোটিশ করেনি এখনো, কারণ উনি বলেছেন শুধু, এরপরে তো বাস্তবে মাঠে নামেন নাই। আচরণবিধি লঙ্ঘন যে পরে, কিন্তু একবারে তাকে নোটিশ করে বা শাস্তির আওতায় নিতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেন নাই। নির্বাচন ঘিরে সব ধরনের সহিংসতা ঠেকাতে পুলিশকে কড়া নির্দেশনা দেয়া আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে এরই মধ্যে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। বিকেলে চাঁদপুরের সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় এবং ফরমাইশি রায়ে সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। সরকার গণতন্ত্রকে হত্যা করছে উল্লেখ করে মোশাররফ বলেন, দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
এদিকে চট্টগ্রামের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে সরকার তার পতন ঠেকাতে পারবে না। করোনা নিয়ন্ত্রণের নামে বিধি নিষেধ দিয়ে সরকার বিএনপি চলমান আন্দোলন দমাতে চায় বলে অভিযোগ করেন আমির খসরু। অপকর্ম ঢাকতে সরকার বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোনো কিছুতেই সরকার আর ক্ষমতা ধরে রাখতে পারবে না দাবি করে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, ক্ষমতাসীনদের অপকর্মের বিরুদ্ধে জেগে উঠেছে মানুষ। 144 ধারা ভেঙেও রাস্তায় নেমে আসছে তারা। সরকার আইনের কথা বলে এটা কিন্তু জনগণকে বিভ্রান্ত করছে। এই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইন নয়, সরকারি বাধা। যদি সেই যে শর্তটি উঠিয়ে নেওয়া হয়, এটা এক্সিকিউটিভ অর্ডারকে সংশোধন করে সম্ভব। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায়, যে একটি বানোয়াট মামলায় এবং ফরমাইশি রায়ে তাকে সাজা দেওয়া হয়েছে, তারা আজকে সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে সর্বস্তরে দলীয়করণের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আগামী নির্বাচনের ভোট চুরির ষড়যন্ত্র শুরু করেছে এবং আলোচনার মাধ্যমে সব ভোট চোররা এক জায়গায় জড়িত হয়েছে। বিএনপির সমাবেশ বন্ধ করতে নয়, করোনা থেকে বাঁচতে বিধিনিষেধ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের যেহেতু করোনা বাড়ছে, প্রতিদিন এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এখন সরকারি সিদ্ধান্ত নিয়েছে যে এই ওমিক্রন, এই করোনা মহামারী থেকে জাতিকে রক্ষা করার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য। এখানে বিএনপির সভা সমাবেশের সঙ্গে কি সম্পর্ক? যদি কোনো দল মনে করেন যে না, তারা যাবেন না, তারা নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে তারা সহায়তা করবেন না, কিন্তু এটার জন্য যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া থেমে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বাসভবনে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার একমাত্র কারণ তাকে সরকার ভয় পায়। সম্মেলনে বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ দিনের যুক্তিতর্ক শেষে শুনানির পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ের দিন আগামী 31শে জানুয়ারি ধার্য করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায়ের দিন ধার্য করেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সকালে যুক্তিতর্ক পর্বের শেষ দিনে সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্তের অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামি পক্ষে যুক্তি খণ্ডন করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন। শেষে 31শে জানুয়ারি মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। এর আগে মামলার 15 আসামিকে কক্সবাজার কারাগার থেকে আদালতে আনা হয়। এই হত্যা মামলায় এর আগে 65 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। আইনি পোশাকে আর যেন এমন নৃশংস কোনো হত্যাকাণ্ড না হয়, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে, আইনের প্রতি মানুষের আস্থা থাকে, সে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি হুজুর আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে এক ছাত্রী ও তার স্বামী লাঞ্ছিত হওয়ার ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 2 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ওই ছাত্রীর স্বামী বন্দর থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রতিবাদে গতকাল 2টি বাড়িতে এবং একটি ক্লাব ভাঙচুর এবং মহাসড়কে বিক্ষোভ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, জাহিদ হোসেন নামে এক যুবক মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল স্বামীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে আনন্দবাজার এলাকায় ঘুরতে যায় সে। এ সময় জাহিদ সহ কয়েকজন তাদের গালিগালাজ এবং মারধর করে। যশোরে আদ্দিন সকিনা মহিলা মেডিকেল কলেজের হোস্টেলের বাথরুম থেকে ভারতীয় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সীমা জোহরা নামের ওই ছাত্রী ভারতের কাশ্মীরের বথগ্রাম জেলার জাবারপুরের গোলাম মোহাম্মদের মেয়ে। আদ্দিন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন বলেন, ভোরে হোস্টেলের হাউসকিপারের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হয়।
পুলিশ বাথরুমের দরজা ভেঙে সীমা জোহরার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সীমা জোহরা আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ। মালিক কর্মকর্তা ও কর্মচারীদের চরম অব্যবস্থাপনা এবং অতিরিক্ত মুনাফার লোভেই ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চের আগুনে এত লোকের প্রাণহানি হয়েছে, এমনটাই দাবি করেছে নদীপথে যাত্রী নিরাপত্তা নিয়ে কাজ করা নোঙ্গর বাংলাদেশ নামে একটি সংগঠন। দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লঞ্চে আগুন লাগার ঘটনায় দোষী সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সংগঠনটির তদন্ত কমিটির আহ্বায়ক সুমন শামস বলেন, এই দায়ভার নৌ কর্তৃপক্ষ এড়াতে পারে না। যাত্রী নিরাপত্তা ও জাতীয় নৌ নিরাপত্তা দিবস সহ 16 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রায় 9 মাস পর কাজ শুরু হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাধায় ফের বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন সহ কয়েকটি প্রকল্পের কাজ। বিএসএফ কর্তৃপক্ষের দাবি, শূন্য রেখার 150 গজের ভেতর কাজ করার কোনো আইনগত বৈধতা নেই। বিষয়টি নিয়ে ভারত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। 2016 সালের নভেম্বরে ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত 47 কিলোমিটার সম্প্রসারিত ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এরপর প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া অংশের 7টি স্টেশন বিল্ডিং, স্টেশন ইয়ার্ড, 6টি ব্রিজ, 25টি কালভার্ট ছাড়াও রেলপথ সম্প্রসারণ কাজ শুরু হয়। ইতিমধ্যে প্রায় 80% কাজ শেষ হয়েছে। তবে 2021 সালের মার্চে কসবা, শালদা নদী ও মান্দাবাগ 3টি পয়েন্টের কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় বন্ধ হয়ে যায়। বিএসএফের দাবি, 0 পয়েন্টের 150 গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার পর শুরু হয় পুনরায় কাজ, কিন্তু সম্প্রতি আবারও কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বিএসএফ। নতুন করে তো কোনো কিছু করে নাই, কিন্তু হেরা বারবার কেন আমাদের এই কাজে বাধা দেয় আসলে বুঝতে পারি নাই। পুরো এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের কাজটা যেন খুব দ্রুত সম্পন্ন করা হয়। দেশের উন্নয়নের স্বার্থে এই কাজটা আবার চালু হোক। 2 দিন কাজ চলার পরে আবার আমাদেরকে বন্ধ করে দিছে, যে 150 গজের ভিতরে স্টেশনটা পড়ছে, সেই হিসেবে কাজটা বন্ধ করে দিছে। আর বন্ধ করছে হলো আপনার বিএসএফ সরাসরি আমাদের কাছে তো আসে না, বিএসএফ হয়তো নোটিশ করে আপনার বাংলাদেশের যে বিজিবি। এ বিষয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন এইখানে কসবা, খাউড়া আর সম্মানিত অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচরে বিষয়টি আমরা আনব। দীর্ঘদিন বন্ধ থাকার কারণটি নিশ্চয়ই তারা দ্রুত সমাধান করার ব্যবস্থা করবেন। শ্রমিকরা এখন অলস সময় পার করছেন, নষ্ট হচ্ছে মূল্যবান নির্মাণ সামগ্রী, তাই দ্রুত বিষয়টি নিষ্পত্তির দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। জয়পুরহাটের কালাইয়ের বিভিন্ন গ্রাম থেকে মানবদেহের কিডনি কেনাবেচা চক্রের মূল হোতাসহ 9 সদস্যকে আটক করেছে র্যাব। সকালে জয়পুরহাটে এক সংবাদ সম্মেলনে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান তালুকদার জানান, এই সংঘবদ্ধ কিডনি চক্রটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে গরিব, দরিদ্র ও আর্থিক অনটনে জর্জরিত মানুষদের টার্গেট করে অর্থের প্রলোভন দেখিয়ে তাদের দেহ থেকে কিডনি সংগ্রহ করে। এমন অভিযোগের ভিত্তিতে গতরাতে কালাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাসহ 9 জনকে আটক করা হয়। বগুড়া ধুনটের গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি সন্ধানী অটিজম প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ওই স্কুলের 200 শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সুবহান। খবর শেষ করছি, যাওয়ার আগে এমটি বা শিরোনামগুলো আরেকবার। নারায়ণগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। শামীম ওসমান সংবাদ সম্মেলন করলেও ব্যবস্থা নেওয়ার মতো কিছু হয়নি সিএসি। সরকার আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, খন্দকার মোশাররফ। 6টি স্থানে সমাবেশ। মেজর সিনহা হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ, 31 জানুয়ারি রায়। বিএসএফ এর বাধায় ফের বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি প্রকল্পের কাজ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।